হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তাহলে এটা আমরা ইন্ডিয়ান পলিটির লক্ষ্মীকান্ত বইয়ের যে ফার্স্ট চ্যাপ্টার তার সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো আগের ভিডিওতে আমরা এটা করেছি, সেটা হচ্ছে দ্য কোম্পানি রুল অর্থাৎ রেগুলেটিং অ্যাক্ট 1773 থেকে 1853 অব্দি আলোচনা করেছি। এই পার্টের ভিডিওতে আমরা এটা করবো দ্য ক্রাউন রুল অর্থাৎ 1858 থেকে বাকি আপ টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1947 পর্যন্ত আলোচনা করব। তো ফার্স্ট পয়েন্ট যেটা রয়েছে আমাদের, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, যেটা আমাদের ক্রাউন রুল নামে পরিচিত। তাহলে এই রুলের প্রথম কি হলো না, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া সেটা থেকে হয়ে গেল ভাইসরয় অফ ইন্ডিয়া। মানে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বলে যে পদটা ছিল সেটা থাকলো না, সেটা চেঞ্জ হয়ে গেল ভাইসরয় অফ ইন্ডিয়া। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে পাওয়ারটা ছিল সেটা পুরোপুরি অ্যাবলিশড হয়ে গেল এবং সেই পাওয়ারটা কার হাতে চলে গেল? ব্রিটিশ ক্রাউনের হাতে। তো এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 সেটাকে আমরা আরেকটা নামেও বলে থাকি, সেটা হচ্ছে গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বলা হয়ে থাকে এটাকে। 1858-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টকে এটাও বলা হয়। তো এটা একটা পয়েন্টস যেটা কিনা ভাইসরয় অফ ইন্ডিয়া বলা হলো। ভাইসরয় অফ ইন্ডিয়া ফার্স্ট কে ছিলেন না, লর্ড ক্যানিং ছিলেন। তাহলে লর্ড ক্যানিং ছিলেন ভাইসরয় অফ ইন্ডিয়া। প্রথম ভাইসরয় অফ ইন্ডিয়া কে ছিলেন না, লর্ড ক্যানিং। তো এই লর্ড ক্যানিং তিনি কিনা ভাইসরয় অফ ইন্ডিয়া ছিলেন। তো ভাইসরয় অফ ইন্ডিয়ার ডিরেক্ট রিপ্রেজেন্টেটিভ বলতে পারি অফ দ্য ব্রিটিশ ক্রাউন। এইখানের আর ইম্পর্টেন্ট পয়েন্টস যেগুলো রয়েছে, ইম্পর্টেন্ট ফিচার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858-এর, দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা থাকছে যে এটা কি করে, এটা এন্ডেড করে দেয় যেটা কিনা আমাদের ডুয়াল গভর্নমেন্ট সিস্টেম, অর্থাৎ অ্যাবলিশ করে এখানে বাই অ্যাবলিশিং। একটা হচ্ছে আমাদের কোর্ট অফ ডিরেক্টরস পদটাকে অ্যাবলিশ করে দিল, থাকলো না। আরেকটা ছিল বোর্ড অফ কন্ট্রোল। তাহলে এই দুটোকে স্টপ করে আমাদের নতুন কিছু আসলো, কিন্তু এই দুটো স্টপ হয়ে গেল। তার মানে এটা কি হচ্ছে, ডুয়াল গভর্নমেন্ট সিস্টেম, সেটাকে স্টপ করে দিল। থার্ড পয়েন্ট এখানে মনে রাখতে হবে যে এখানে একটা আমাদের নতুন টার্ম আসলো বা নতুন একটা, সেটাকে বলা হয় যে ভারত সচিব অর্থাৎ সেক্রেটারি অফ দ্য স্টেট ফর ইন্ডিয়া হিসেবে নিযুক্ত করা হলো। তো এই সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, তাকে হেল্প করার জন্য আমাদের 15 মেম্বার্সের একটা কাউন্সিল থাকলো। তো এই 15 মেম্বার্স কাউন্সিলের যে চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন তিনি হচ্ছেন আমাদের এই সেক্রেটারি অফ দ্য স্টেট ফর ইন্ডিয়া। তিনি ছিলেন যে এই 15 মেম্বার কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। তো এই চেয়ারম্যান, তো তিনি সমস্ত রিপোর্টগুলো প্রকাশ করতেন। তো এই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ 1858-এর যে অ্যাক্ট। তারপরে রয়েছে আমাদের এই সিপাই মিউটিনি, মানে সিপাই বিদ্রোহের সময় তারপরে গভর্নমেন্ট বুঝতে পারলো যে ভারতীয়দেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারে নিযুক্ত করতে হবে। তো ভারতীয়দেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারে নিযুক্ত করার জন্য তারপরে 3টে অ্যাক্ট আসলো। সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, মানে কাউন্সিল অ্যাক্ট বলা হয়, ইন্ডিয়া অ্যাক্ট 1861, 1892, আরেকটা আসলো 1909। এই তিনটাকে আমরা কাউন্সিল অ্যাক্ট বলে চিনি, কাউন্সিল অ্যাক্ট। তো প্রথমে আসবো 1861 অ্যাক্ট। তো 1861 অ্যাক্টে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে আমাদের যে ইন্ডিয়ানসদেরকে, মানে যেটাকে বলা হয় যে বিগিনিং অফ representative institutions of the Indian in law making process। তো সেই কারণের জন্য ভাইসরয়ের হাতে পাওয়ার দেওয়া হলো যে ভারতীয়দেরকে লেজিসলেটিভ কাউন্সিলে ভারতীয়দেরকে নিযুক্ত করতে হবে, ইন্ডিয়ানসদেরকে অ্যাপয়েন্টেড করতে হবে, কিন্তু তারা অ্যাপয়েন্টেড হবে অ্যাজ এ নন অফিসিয়াল মেম্বার্স হিসেবে। তো তখনকার ভাইসরয় যিনি ছিলেন অর্থাৎ লর্ড ক্যানিং, তো সেই লর্ড ক্যানিং কী করলেন না, ইন দ্য ইয়ার অফ 1862-তে তিনি 3জনকে নন অফিসিয়াল মেম্বার্স হিসেবে নিযুক্ত করেছিলেন লেজিসলেটিভ কাউন্সিলের। 3 মেম্বার্স কারা কারা ছিলেন? একটা হচ্ছে রাজা অফ বেনারস, সেকেন্ড হচ্ছে মহারাজা অফ পাটিয়ালা,
পাটিয়ালা, আর থার্ড হচ্ছে শ্রী দিনকর রাও, শ্রী দিনকর রাও। তো এই তিনজন মেম্বারকে লর্ড ক্যানিং অ্যাজ এ নন অফিসিয়াল মেম্বার্স হিসেবে লেজিসলেটিভ কাউন্সিলে অ্যাপয়েন্টমেন্ট করলেন। এর পরবর্তী যেটা আমাদের সেকেন্ড পয়েন্টস রয়েছে, এইখানে কি হলো, আরেকটা হলো যেটা রিপ্রেজেন্টস দ্য ডিসেন্ট্রালাইজেশন প্রসেস। তো এই ডিসেন্ট্রালাইজেশন প্রসেস, এটার মানে কি না, ডিসেন্ট্রালাইজেশন প্রসেস মানে হচ্ছে না রিস্টোরিং দ্য legislative action of বোম্বে অ্যান্ড মাদ্রাস প্রেসিডেন্সি, যেটা কিনা অ্যাবলিশ করা হয়েছিল 1833-এ, তো সেটাকে আবার ফেরত দেওয়া হলো, হুইচ ইজ অ্যাবলিশড বাই 1833 অ্যাক্টে। তো সেটাকে আবার ফেরত দেওয়া হলো। তো এই হচ্ছে দুটো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট 1861 অ্যাক্টের ক্ষেত্রে। এরপরের যেটা আরও ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে আমাদের 1861 ক্ষেত্রে, তো সেই 1861 আরও ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো কি, থার্ড পয়েন্টসে যেটা রয়েছে এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1861টাই কন্টিনিউ করছি। তো এর যে থার্ড পয়েন্টস সেটা হচ্ছে যে প্রভিন্সেস যেগুলো রয়েছে, মানে প্রাদেশিক জায়গা যেগুলোকে বলতে চাইছে আমাদের, তো স্টেট, তো সেখানে কি করা হয়, তিনটে প্রভিন্সেসের লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করা হলো নতুন। তাহলে তিনটে যে লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করা হলো, 1862-তে একটা, 1886 একটা, 1897-তে একটা। এটা হলো বেঙ্গলে তৈরি করা হয়েছে। এটা আসছে আমাদের নর্থ ওয়েস্টার্ন প্রভিন্সেস, আরেকটা হচ্ছে আমাদের পাঞ্জাবে ক্রিয়েট করা হয়। তাহলে এই হচ্ছে তিনটে জায়গায় নতুন লেজিসলেটিভ কাউন্সিল ইন প্রভিন্সেস, 3 প্রভিন্সেসে তৈরি করা হলো। এর ফোর্থ পয়েন্ট যেটা রয়েছে আমাদের, ভাইসরয়কে পাওয়ার দেওয়া হয় টু ইস্যুইং অর্ডিন্যান্সেস, অর্থাৎ অর্ডিন্যান্স যখন কিনা আমাদের এমার্জেন্সি টাইমে ভাইসরয় কী করতে পারবে, ইস্যু করতে পারবে অর্ডিন্যান্স, সেখানে আমাদের লেজিসলেটিভ কাউন্সিলের কোনো মেম্বারের পারমিশন দরকার হবে না। যে লেজিসলেটিভ কাউন্সিলের যে মেম্বার রয়েছে তাদের পারমিশনের দরকার হবে না। তো এইটা যেটা মানে অর্ডিন্যান্সটা জারি করছে, তো তার ভ্যালিডিটি কত থাকবে, আপ টু 6 মান্থ পর্যন্ত ভ্যালিডিটি থাকবে। তো এটা একটা পয়েন্ট। আরেকটা বলা হয় সেটা হচ্ছে যে ভাইসরয় কী করতে পারে, ল অ্যান্ড অর্ডার তৈরি করতে পারে। তো আরেকটা যেটা বলা হয় যে পোর্টফোলিও সিস্টেম, তো পোর্টফোলিও সিস্টেম বাই লর্ড ক্যানিং স্টার্ট হয়েছিল 1859। তো এই পোর্টফোলিও সিস্টেমে বলা হয়, পোর্টফোলিও সিস্টেমের মাধ্যমে কি হয় না, কাউন্সিলে যে মেম্বাররা রয়েছেন তারা একজন মেম্বার দুই বা মানে একের বেশি ডিপার্টমেন্টের কি হতে পারবে, একের বেশি ডিপার্টমেন্টের মানে পাওয়ার তার হাতে থাকবে, এবং তিনি তার ফাইনাল রিকমেন্ডেশন বা ফাইনাল রুল তিনি জারি করতে পারবেন কার পক্ষ থেকে না, আমাদের কাউন্সিলের পক্ষ থেকে। তো এই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের 1861 অ্যাক্টের ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্যগুলো। এরপরে যেটা রয়েছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1892, যেটাও কিনা একটা কাউন্সিল অ্যাক্ট। যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1892, এটা একটা কাউন্সিলস অ্যাক্ট, এটাকে আমরা কি বলে থাকি, কাউন্সিল অ্যাক্ট বলে থাকি। তো এইখানে কি করা হয়, এটা কি করছে, অর্থাৎ এটা ইনক্রিজ করে দিল দ্য মেম্বার অফ নন অফিসিয়াল, মানে অ্যাডিশনাল মেম্বার আমরা বলে থাকি, অ্যাডিশনাল মেম্বার অফ সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল। তাহলে এটা কি করলো না, ইনক্রিজ করলো মেম্বার অফ সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল। তাহলে এই যে মেম্বারগুলো ছিল তারা কিন্তু প্রত্যেকেই ছিল আমাদের নন অফিসিয়াল মেম্বার। তো এইখানে যে মেম্বারগুলো তৈরি করা, মানে মেম্বাররা যারা অ্যাড হলো, তো তারা কিন্তু এখানে যে মেজারিং যে কিন্তু মেনটেন করেছিল এখানে, যেটা অফিসিয়াল মেজরিটি, মেনটেনিং অফিসিয়াল মেজরিটি, অর্থাৎ অফিসিয়াল মেজরিটিটা কিন্তু তাদের মধ্যে মেনটেন ছিল, মেজরিটি অন দেম। এটা একটা পয়েন্টস। সেকেন্ড পয়েন্টস যেটা আছে যে সেন্ট্রাল, এখানে যে আমাদের লেজিসলেটিভ কাউন্সিলটা রয়েছে, সো লেজিসলেটিভ কাউন্সিলের ফাংশন আরেকটা বাড়িয়ে দেওয়া হলো, ইনক্রিজ ফাংশন অফ লেজিসলেটিভ কাউন্সিল। কী ফাংশন দেওয়া হলো, প্রথমবারের জন্য বাজেট ইন্ট্রোডিউস হলো ইন দ্য ইয়ার অফ 1860, বাজেট ইন্ট্রোডিউস হলো, এবং তারা কি করলো না, বাজেটের উপরে কিছু কোয়েশ্চেন্স তারা পার্লামেন্টে পেশ করতে পারলো, কিন্তু বাজেটে তাদের ভোটদানের কোনো রকম অধিকার ছিল না, কিন্তু তারা বাজেট নিয়ে কোশ্চেন আলোচনা করতে পারতো এবং
পার্লামেন্টকে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টকে তারা কোশ্চেনও করতে পারতো। এটা ছিল সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট যেটা রয়েছে, আমাদের যে নন অফিসিয়াল মেম্বার্সগুলো রয়েছে, যে ফর সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল, দ্য নন অফিসিয়াল মেম্বার্স অফ সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল, দে আর অ্যাপয়েন্টেড বাই, তারা অ্যাপয়েন্টেড হচ্ছে কার দ্বারা? ভাইসরয়ের দ্বারা অন দ্য রিকমেন্ডেশন অফ, তারা কোন রিকমেন্ডেশনে হচ্ছে? তাহলে অন দ্য রিকমেন্ডেশন অফ, তাহলে এখানে কি বললাম? নন অফিসিয়াল মেম্বার্স অফ সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল, দে ওয়ার অ্যাডমিনিস্ট্রেটেড বাই দ্য ভাইসরয়, কিন্তু অন দ্য রিকমেন্ডেশন অফ, কে রিকমেন্ড করছে সেখানে? না, সেখানের ক্ষেত্রে রিকমেন্ড করছে আমাদের প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল। আবার আরেকটা যেটা রয়েছে, অর্থাৎ নন অফিসিয়াল মেম্বার্স অফ প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল, তারা হচ্ছে বাই দ্য গভর্নর্স, কিন্তু অন দ্য রিকমেন্ডেশনস অফ ডিস্ট্রিক্ট বোর্ডস, তাদেরকে রিকমেন্ডস করছে কারা? ডিস্ট্রিক্ট বোর্ডস। তারপরে রয়েছে মিউনিসিপ্যালিটিস, তারপরে রয়েছে ইউনিভার্সিটিস, নেক্সট আছে আমাদের জামিনদার্স, চেম্বার্স এক্সেট্রা। তো এইখানে যেটা হচ্ছে, এখানে কিন্তু কোথাও ইলেকশন মানে ডিরেক্টলি ইলেক্টেডের কথা বলা হলো না, এখানে যা হয়েছে সবই কিন্তু নমিনেটেড হয়েছে। তাহলে ইলেকশনের কথাটা এখানেও আসছে না, ডাইরেক্টলি ইলেক্টেড কোথাও হচ্ছে না, দে আর নমিনেটেড। তাহলে এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো ছিল সেগুলো এতটাই, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1892। এরপরে যেটা আছে সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1909, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1909। তো এটার আরেকটা নামও আছে, যেটাকে আমরা বলে থাকি মরলে মিন্টো রিফর্মস। তো মরলে মিন্টো রিফর্মস হচ্ছে, লর্ড মরলে ছিলেন তখনকার সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, অ্যান্ড লর্ড মিন্টো ছিলেন তখনকার ভাইসরয় অফ ইন্ডিয়া। আর মরলে কে ছিলেন? না, সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া ছিলেন লর্ড মরলে, মিন্টো ছিলেন কে? লর্ড ভাইসরয়। এখানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো, যে এক নম্বর হচ্ছে ইট ইনক্রিজ দ্য সাইজ অফ legislative council of both central and province। সেন্ট্রালের ক্ষেত্রে কি ছিল? সেন্ট্রালের ক্ষেত্রে মেম্বার 16 থেকে 60 করা হয়েছিল, আর প্রভিন্সেসের ক্ষেত্রে কি হয়েছিল? যে নট ইউনিফর্ম, মানে সেখানেও ইউনিফর্মিটি ছিল না। তো সেন্ট্রালের ক্ষেত্রে যেটা হয়, মেনটেন করা হয়েছিল অফিসিয়াল মেজরিটি আমরা মেনটেন করেছিলাম, বাট প্রভিন্সেসের ক্ষেত্রে যেটা হচ্ছে নন অফিসিয়াল মেজরিটি। প্রভিন্সেসের ক্ষেত্রে কী হবে? নন অফিসিয়াল মেজরিটি মেনটেন করা হয়। তো এই হচ্ছে পয়েন্টস, এটা ছিল আমাদের সেকেন্ড পয়েন্টস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1909-এর। তারপরে রয়েছে থার্ড পয়েন্ট, এখানেও সেই বাজেটের উপরে পাওয়ার দেওয়া হয়। তো বাজেটের উপরে সাপ্লিমেন্টারি কোশ্চেন্স বা রিজলিউশন পাস করা হয়ে থাকে এখানে থার্ডে। ফোর্থ পয়েন্ট যেটা রয়েছে এখানে, যে এক্সিকিউটিভ কাউন্সিল, যেটা মানে লেজিসলেটিভ নয়, ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে প্রথম একজন ভারতীয় নিযুক্ত করা হয়েছিল প্রথমবারের জন্য, তার নাম ছিল সত্যেন্দ্র প্রসাদ সিনহা। তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর 5 নম্বরে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1909-এ যেটা করা হয়, গভর্নমেন্ট অফ অ্যাক্ট 1909-এর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে কমিউনাল রিপ্রেজেন্টেশন, যেটাকে বলে কমিউনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সেপারেট ইলেক্টোরেট ফর মুসলিমস। তো এটার মানে হচ্ছে যে মুসলিমরা শুধুমাত্র মুসলিম ভোটারদের দ্বারাই ভোট পাবে। তো এরকম একটা অ্যাক্ট আমাদের পাস হয়েছিল, যেটা কিনা 1909-এ, যে কমিউনাল রিপ্রেজেন্টেশন অন দ্য বেসিস অফ সেপারেট ইলেক্টোরেট ফর অনলি মুসলিমসদের জন্য। তো সেই কারণের জন্য আমাদের কমিউনাল ইলেক্টোরেটের ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট কাকে বলা হয়? এখানে একটা কোশ্চেন হতে পারে, ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট হচ্ছেন লর্ড মিন্টো।
তো এই পার্টে এতটাই, তারপরের পার্টে বাকিগুলো দেখছি। এরপরের যে একটা রয়েছে সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। তো যেটা কিনা 1921-এ আমাদের কেম ইনটু ফোর্স বলতে গেলে 1921-এ। এটাকে আরেকটা নাম হচ্ছে মন্টেগু চেমসফোর্ড বলা হয়। মন্টেগু তখন ছিলেন সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, চেমসফোর্ড ছিলেন দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া। তো এই পার্টের বেসিক্যালি বৈশিষ্ট্যগুলো কী কী ছিল এই অ্যাক্টের? 1 নম্বর যে মোস্ট ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য যেটা ছিল সেটা হচ্ছে সেন্ট্রাল থেকে আমাদের প্রভিন্সের কন্ট্রোলটাকে কমিয়ে নেওয়া হয়, মানে কন্ট্রোলটাকে লেস করা হলো প্রভিন্সের কন্ট্রোলটাকে সেন্ট্রাল থেকে। এবারে কিন্তু ওভারঅল যে ব্যাপারটা সেটা কিন্তু সেন্ট্রালাইজডই থাকলো, ওভারঅল ব্যাপারটা সেন্ট্রালাইজড অ্যান্ড ইউনিটারি থাকলো ওভারঅল যে ব্যাপারটা। সেকেন্ড পয়েন্টস হচ্ছে যে প্রভিন্সিয়াল সাবজেক্টগুলো দুটো পার্টে স্প্লিট করা হলো, ট্রান্সফার্স আরেকটা ছিল রিজার্ভড। তাহলে ট্রান্সফার যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোতে আমাদের বলতে পারি যে ডিপেন্ডেন্ট অন লেজিসলেটিভ কাউন্সিল, মানে রেসপন্সিবল থাকতো লেজিসলেটিভ কাউন্সিলের উপরে। আর এটার ক্ষেত্রে রিজার্ভ সাবজেক্টের ক্ষেত্রে রেসপন্সিবল থাকতো না লেজিসলেটিভ কাউন্সিলের ক্ষেত্রে। থার্ড পয়েন্ট বলছে আমাদের ডায়ারকি সিস্টেম, দ্য ডায়ারকি সিস্টেম যেটা কিনা স্টার্ট হয়েছিল আমাদের প্রভিন্সে। ডায়ারকি প্রভিন্সে স্টার্ট হয়েছিল, সেন্ট্রালে ছিল না তখন, ডায়ারকি স্টার্ট হয়েছিল প্রভিন্সে। এরপরে যেটা ফোর্থ পয়েন্ট ছিল সেটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল সেটাকে অ্যাবলিশ করা হলো এবং তার বদলে থাকলো আমাদের বাইক্যামেরালিজম লেজিসলেটিভ, অর্থাৎ দ্বিকক্ষ যেটাকে বলা হয়। তো তার মধ্যে আপার হাউস হচ্ছে কাউন্সিল অফ স্টেট, আর লোয়ার হাউস হচ্ছে কি, আপার হাউস কাউন্সিল অফ স্টেট, লোয়ার হাউস হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তো এইভাবে এটা চলতে থাকে। এরপরের যে পয়েন্টস আছে ফোর্থ হয়ে গেল। ফিফথ পয়েন্টে যেটা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-এ আরও মোস্ট ইম্পর্টেন্ট কিছু পয়েন্টস ছিল, যেমন এখানে বলা হয় যে আমাদের যে এক্সিকিউটিভ কাউন্সিল তার যে মেম্বার্স, এক্সিকিউটিভ কাউন্সিলের যে 6 জন মেম্বার, সেই 6 জনের মধ্যে 3 জন হবে ইন্ডিয়ানস, এক্সেপ্ট কমান্ডার ইন চিফ, অর্থাৎ এক্সেপ্ট কমান্ডার ইন চিফ। তো এটা একটা পয়েন্টস। এরপরে হচ্ছে আমাদের বাজেট নিয়ে, যেটা সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্স সেপারেট হয়ে গেল। সেন্ট্রাল আর প্রভিন্সের মধ্যে মানে বাজেট নিয়ে যে আলোচনা করা হবে সেটা তারা মানে প্রভিন্সের জন্য আলাদা বাজেট সেট আপ হবে, এর জন্য আলাদা বাজেট হবে সেন্ট্রালের জন্য। তো এইভাবে চললো। তারপরে বলা হচ্ছে আমাদের একটা হাই কমিশনার, ভারতীয় ইন্ডিয়ান হাই কমিশনার নিয়োগ হলো ভারতীয় থেকে, কোথায় না ব্রিটিশ পার্লামেন্টে, যে কিনা এটা নিয়োগ হলো কোথায়, ব্রিটিশ পার্লামেন্টে। তো এটাও একটা পয়েন্টস এইখানে। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস হচ্ছে এখানে যে কমিউনাল রিপ্রেজেন্টেশন আমাদের 1909-এ যেটা ছিল কমিউনাল রিপ্রেজেন্টেশন ফর মুসলিম ছিল, এখানে হচ্ছে কমিউনাল রিপ্রেজেন্টেশন ফর শিখ, অ্যাংলো ইন্ডিয়ানস, ইউরোপিয়ানস অ্যান্ড ইন্ডিয়ান খ্রিশ্চানস, তাদের জন্য আমাদের একটা কমিউনাল রিপ্রেজেন্টেশন, মানে সেপারেট ইলেক্টোরেটের বেসিসে তাদের জন্য আলাদা ভোট হলো। তো এটা একটা পয়েন্টস। আর 9 নম্বর পয়েন্টে যেটা রয়েছে আমাদের যেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন গঠিত হলো অ্যাকর্ডিং টু লি কমিশন 1923-26, লি কমিশন 1923-24-এর রেসপেক্টে এটা আমাদের তৈরি হলো সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন কবে, 1926-এ। তো এই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস রিলেটিং টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। এরপরে হচ্ছে সাইমন কমিশন হচ্ছে নভেম্বরের 1927-এ, যেটা একটা পয়েন্ট থাকে সাইমন কমিশন হচ্ছে নভেম্বর মাসের 1927 খ্রিস্টাব্দে
7 জন মেম্বার বিশিষ্ট একটা কমিটি তৈরি করে ব্রিটিশ গভর্নমেন্ট। সেটা হচ্ছে যে ভারতীয়দের, যেটা একটা স্ট্যাচুইটারি বডি ছিল, তো সেখানে কোনো ভারতীয় নিযুক্ত ছিল না, যে কারণে এটা অ্যাবলিশড হয়। তো তারা বয়কট করে ভারতীয়রা। তো নভেম্বর মাসে এই যে কমিটিটা তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে ভারতীয়দের কন্ডিশন কি আন্ডার নিউ কনস্টিটিউশন সেটা জানার জন্য। তো এরই যে রিকমেন্ডেশনের কিছু চেঞ্জ করে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 স্টার্ট হয়েছিল। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ এরই কিছু চেঞ্জ করে এটা তৈরি হয়েছিল। তো এটা আমরা জানবো 1935-এ। এটা ছিল তাহলে সাইমন কমিশন। এটা ভারতীয়রা বয়কট করে দিয়েছিল, তার কারণ হচ্ছে কোনো ভারতীয় মেম্বার সেখানে ছিল না। আরেকটা হয় যে কমিউনাল ইলেক্টোরেট হচ্ছে 1932-তে কি হয় না, ব্রিটিশ প্রাইম মিনিস্টার রামসে ম্যাকডোনাল্ড বলে ব্রিটিশ প্রাইম মিনিস্টার, তিনি কি করেছিলেন, একটা স্কিম রিপ্রেজেন্টেশন করেছিলেন একটা স্কিম এনেছিলেন যেটা বলছে যে রিপ্রেজেন্টেশন ফর দ্য মাইনরিটিস। তো সেখানে কিনা আমাদের শুধুমাত্র শিখ, অ্যাংলো ইন্ডিয়ানস, খ্রিস্টানস বা ইউরোপিয়ানসরাই ছিলেন তা নয়, তার পাশাপাশি হচ্ছে যারা ডিপ্রেসড ক্লাস মানে শিডিউল কাস্ট, তো তারাও এখানে পার্টিসিপেট করেছিল। তো এই হিসাবে তো গান্ধীজির সাথে ডক্টর বি আর আম্বেদকরের একটা মানে তাদের মধ্যে একটা বিভেদ দেখা যায়। তো শেষ পর্যন্ত 1932, যেটাকে আমরা পুনা প্যাক্ট বলে থাকি, তো তার মাধ্যমে এই সিদ্ধান্তে আসা হয়েছিল। তো এটা একটা পয়েন্টস যেটা আমাদের কমিউনাল ইলেক্টোরেট, এটা আমরা ভালো করে আবার হিস্ট্রিতে পড়া হবে। তো এরপরে তাহলে এখানে যে অ্যাক্ট রয়েছে সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এর যে বৈশিষ্ট্যগুলো ছিল, এর টোটাল 321টা সেকশনস ছিল আর 10 শিডিউলস ছিল কতগুলো, 10টা, আর 321টা সেকশন ছিল। তো এটা কি প্রোভাইড করেছিল, ইট প্রোভাইডেড এ ফেডারাল কনস্টিটিউশন, যে ফেডারালিজম আনতে চেয়েছিলেন এই অ্যাক্টের মাধ্যমে, ফেডারাল কনস্টিটিউশন অন দ্য বেসিস অফ প্রভিন্স অ্যান্ড প্রিন্সলি স্টেটস। তো যদিও প্রিন্সলি স্টেটস এখানে কোনো রকম জয়েন করেনি, তো ফেডারালিজম বলতে গেলে আমাদের সাবজেক্টে কী কী ছিল, ফেডারেল, প্রভিন্সিয়াল আর ছিল কনকিউরেন্ট। তো ফেডারেল বলতে গেলে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট কর্তৃক 59 সাবজেক্ট ছিল, এটা 54 ছিল, এখানে 36 সাবজেক্ট ছিল। তো এই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যেটা কিনা আমাদের ছিল যে প্রভিন্সেসের ক্ষেত্রে আমাদের যে ডায়ারকি স্টার্ট হয়েছিল, তো সেই ডায়ারকিটাকে অ্যাবলিস্ট করা হয়। তো ডায়ারকি অ্যাবলিস্ট করে তার জায়গায় আমাদের নিয়ে আসা হয় প্রভিন্সিয়াল অটোনমি। তো ডায়ারকি তো অ্যাবলিস্ট করে দেওয়া হলো, কিন্তু সেই ডায়ারকিটা ইন্ট্রোডিউস করা হলো কোথায়, সেন্ট্রালে ডায়ারকি ইন্ট্রোডিউস করা হলো সেন্ট্রালে, এবং সেইখানে সাবজেক্টগুলোকে রিজার্ভ অ্যান্ড ট্রান্সফার এই দুটো পার্টে ভাগ করা হলো। এরপরে আরও ইম্পর্টেন্ট পয়েন্টস আছে 1935-এর রেসপেক্টে। তো সেই সময় যে আমাদের 11টা ইম্পর্টেন্ট প্রভিন্সেস ছিল, তার মধ্যে 6টা জায়গাতে আমাদের বাইক্যামেরালিজম নিয়ে আসা হলো। বাইক্যামেরালিজম মানে ডুয়াল গভর্নমেন্ট, যেটা উচ্চকক্ষ নিম্নকক্ষ, বাইক্যামেরালিজম যেটা হচ্ছে সেখানের আমাদের আপার হাউসের নাম ছিল আমাদের লেজিসলেটিভ কাউন্সিল, whereas লোয়ার হাউসের নাম ছিল লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তো এই হচ্ছে ওখানের পয়েন্টস। তো সেই 6টা, যে 11-র মধ্যে 6টা, তো সেই 6টা প্রভিন্সের নাম কী কী ছিল, একটা হচ্ছে বোম্বে, বিহার, বেঙ্গল, আসাম, মাদ্রাস অ্যান্ড ইউনাইটেড প্রভিন্সেস। তো এই হচ্ছে 6টা প্রভিন্সেস যাদের মধ্যে বাইক্যামেরালিজম ব্যাপারটা ছিল। এটাও এক্সাম পারপাসের জন্য খুব ইম্পর্টেন্ট। এবারে 5 নম্বর পয়েন্টস যেটা এখানে থাকবে, তো বাইক্যামেরালিজম হয়ে গেল। এরপরে এখানে যেটা থাকছে যে সেপারেট ইলেক্টোরেট মানে কমিউনাল রিপ্রেজেন্টেশনস, এখানেও থাকে কমিউনাল রিপ্রেজেন্টেশন অন দ্য বেসিস অফ সেপারেট ইলেক্টোরেট ফর, এখানে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ডিপ্রেসড ক্লাস অর্থাৎ এসসি, ডিপ্রেসড ক্লাসেস, ওমেন অ্যান্ড লেবার বলতে এখানে ওয়ার্কার্স, এটা একটা পয়েন্টস হয়। 6 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে যে আরবিআইকে মানে একটা ব্যাংকিং ব্যবস্থাটাকে রেগুলেট করার জন্য সেট আপ করা হয় আরবিআই, যেটা হিল্টন ইয়ং কমিশনের সুপারিশে। তো সেটাও আমাদের এই 1935 অ্যাক্টের মাধ্যমেই হয়। 7 নম্বর রয়েছে আমাদের, যেমন 1919-এ কী ছিল যে সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন তৈরি হয়েছিল, এখানে হচ্ছে স্টেট পাবলিক সার্ভিস কমিশন,
স্টেট পাবলিক সার্ভিস কমিশন, তার পাশাপাশি আমাদের দুটো স্টেটকে নিয়ে একটা পাবলিক সার্ভিস মানে দুটো জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন ইত্যাদি সমস্ত কিছুগুলো এখানে তৈরি হয়। আর পরে রয়েছে আমাদের ফেডারেল কোর্ট। ফেডারেল কোর্ট তৈরি করারও কথা এখানে হয়, ফেডারেল কোর্ট 1937-এ হয়। আর পরের ইম্পর্টেন্ট পয়েন্টস আরেকটা থাকে, সেটা হচ্ছে যেটা কি করে, এক্সপ্যান্ড করে দ্য ফ্র্যাঞ্চাইজ। ফ্র্যাঞ্চাইজ যেটা এক্সপ্যান্ড করে, তো এখানে কি হয় না 10% অফ পিপল যে কিনা ভোটদানের অধিকার পায়, 10% অফ পিপল ভোটদানের অধিকার পায়। তো এই ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এর ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো। তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1947-এ তেমন কিছু মনে রাখার জিনিস নেই, এখানে জাস্ট কয়েকটা ডেট আমাদের মনে রাখতে হবে, যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1947। তো এইখানে কি বলা হয় না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে যেটা বলছে যে প্রথমে স্থির হয় যে 20 ফেব্রুয়ারি 1947-এ ব্রিটিশ প্রাইম মিনিস্টার সেই সময় ছিলেন ক্লিমেন্ট এটলি। তো তিনি বলেছিলেন যে 30শে জুন 1948-এর মধ্যে ভারতকে স্বাধীনতা দিয়ে দেওয়া হবে। কিন্তু তারপরে আসলো 3 জুন 1947, যেটাকে বলা হয় যে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা বা মাউন্ট ব্যাটেন প্ল্যান বলা হয় এটাকে। তো এই যে মাউন্ট ব্যাটেন প্ল্যান, তো সেই ডেটে ডিসাইড করা হলো যে ভারতবর্ষকে এরপরে স্বাধীনতা দিয়ে দেওয়া হবে, যেটা কিনা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং মুসলিম লীগ দুটোই সাপোর্ট করলো। তারপরে হচ্ছে কি, যা মানে ব্রিটিশ ক্যাবিনেটে যে বিলটা, দ্য বিল পাস্ট, যে বিল যেটা ছিল মানে ইন্ডিপেন্ডেন্স বিল পাস্ট ইন ব্রিটিশ ক্যাবিনেট, একটা ডেটে পাস হয়, সেটা হচ্ছে 4 জুলাই 1947। তারপরে সেটা রয়্যাল অ্যাসেন্ট পাই কবে, মানে রয়্যাল অ্যাসেন্টে রিসিভ করা হয়, সেটা আসছে আমাদের 18 জুলাই 1947। তারপরে ফাইনালি আমরা জানি 15 আগস্ট 1947-এ কী হলো, ভারতবর্ষ স্বাধীন হলো, মানে কেম ইন্টু ফোর্স বলতে গেলে বিলটা কেম ইন্টু ফোর্স 15 আগস্ট 1947 কেম ইন্টু ফোর্স। তো এইখানে কি হলো যে বেসিক্যালি 1947-এর অ্যাক্ট, এখান থেকে আমাদের এটাই মনে রাখতে হবে, এই ডেটগুলো তো আমাদের মনে রাখতেই হচ্ছে। এখানে সেক্রেটারি অফ দ্য স্টেট ফর ইন্ডিয়া সেটা অ্যাবলিশড হলো এবং সেক্রেটারি অফ দ্য স্টেট ফর কমনওয়েলথ অ্যাফেয়ার্স আসলো। আর এখানে যেটা ভাইসরয় ছিল, সেই ভাইসরয় পদটা অ্যাবলিশ হয়ে আবার গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া আসলো, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তো ভারতবর্ষের ক্ষেত্রে তখন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে হলেন, লর্ড মাউন্ট ব্যাটেন। তারপরে ভারতীয় একজন ছিলেন যে কিনা গভর্নর জেনারেল হয়েছিলেন, তার নাম হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। তো ভারতবর্ষের পার্লামেন্ট হিসেবে মানে ভারতবর্ষের সেই সময় পার্লামেন্ট কোনটি ছিল, পার্লামেন্ট ছিল 1946-এ যেটা তৈরি হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো সেটাই আমাদের তখন পার্লামেন্ট ছিল, ভারতীয় পার্লামেন্ট হচ্ছে এই কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, যেটা 1946-এ এস্টাবলিশড হয়েছিল। তো এই হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের 1947-এর ইম্পর্টেন্ট পার্টগুলো। এরপরে কিছুটা বাকি আছে, সেটা পরের পার্টে বলছি। এর পরের পার্টে যেটা রয়েছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1947 অবধি তো হলো। তারপরে হচ্ছে ফার্স্ট এডুকেশন মিনিস্টার কে ছিলেন, ফার্স্ট প্রাইম মিনিস্টার কে হয়েছিলেন, বা এই সমস্ত যে পয়েন্টসটা রয়েছে তো সেটা দেখা যাক। তো ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অ্যান্ড কমনওয়েলথ রিলেশনস মিনিস্ট্রি বা সায়েন্টিফিক রিসার্চ হলে আমাদের হবে পণ্ডিত জওহরলাল নেহেরু। এবারে রয়েছে ফার্স্ট হোম মিনিস্টার, ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং বা স্টেট মিনিস্ট্রি বলতে গেলে সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট আছে ফুড অ্যান্ড এগ্রিকালচার, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি ফুড অ্যান্ড এগ্রিকালচার মিনিস্ট্রি ছিলেন। এডুকেশন হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। রেলওয়ে অ্যান্ড ট্রান্সপোর্ট হচ্ছে জন মাথাই। ফাইন্যান্স হচ্ছে ডক্টর সনমুগম সেট্টি। ল মিনিস্ট্রি রয়েছেন ডক্টর VR আম্বেদকর। লেবার মিনিস্ট্রি কে ছিলেন, জগজীবন
রাম। ডিফেন্স হচ্ছে সর্দার বলদেব সিং, বলদেব সিং। হেলথ কে ছিলেন? রাজকুমারী, রাজকুমারী অমৃত, রাজকুমারী অমৃত কর। এরপরে রয়েছে কমার্স, এইচ.সি. ভাবা। কমিউনিকেশন কে ছিলেন? রাফি, রাফি আহমেদ, আহমেদ কিদওয়াই, রাফি আহমেদ কিদওয়াই, তিনি ছিলেন কমিউনিকেশন মিনিস্ট্রি। ইন্ডাস্ট্রিজ অ্যান্ড সাপ্লায়ার্স আসছে আমাদের শ্যামা প্রসাদ মুখার্জি, শ্যামা প্রসাদ মুখার্জি। আর ওয়ার্কস মাইন্স অ্যান্ড পাওয়ার হচ্ছেন ভি.এন. গাডগিল। তো এই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের কারা ফার্স্ট প্রাইম মিনিস্টার বা ফার্স্ট স্টেট মিনিস্টার ছিলেন। এরপরে রয়েছে ইন্ট্রিম গভর্নমেন্টের সময় ফার্স্ট কারা ছিলেন, তো সেটা দেখবো এরপরের পার্টে। এরপরে দেখা যাক ইন্ট্রিম গভর্নমেন্ট 1946-এর সময় ফার্স্ট মিনিস্ট্রি কারা ছিলেন। তো এখানে যে প্রথম পাঁচটি যে রয়েছে অর্থাৎ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, কমনওয়েলথ রিলেশন, পণ্ডিত জওহরলাল নেহরুই ছিলেন, পণ্ডিত জওহরলাল নেহরু। তারপরে হচ্ছে হোম ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল, বল্লভভাই প্যাটেল। তারপরে ফুড রাজেন্দ্র প্রসাদ। লেবার হচ্ছে আমাদের জগজীবন রাম। অ্যান্ড ডিফেন্স সর্দার বলদেব সিং, বলদেব সিং। অর্থাৎ 1947-এর মানে ফার্স্ট আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে ফার্স্ট ইন্ডিয়ান ফুড অ্যান্ড এগ্রিকালচার মিনিস্টারও যে ছিলেন, আর ইন্ট্রিম গভর্নমেন্টের ক্ষেত্রেও তিনিই ছিলেন। কিন্তু তার পরেরগুলো অর্থাৎ ইন্ডাস্ট্রি অ্যান্ড সাপ্লাইজ ইন্ট্রিম গভর্নমেন্টের সময় ছিলেন ডক্টর জন মাথাই, ওয়ার্ক মাইন্স অ্যান্ড পাওয়ার সি.এইচ. ভাবা, ফাইন্যান্সের ক্ষেত্রে লিয়াকত আলী খান, পোস্ট অ্যান্ড এয়ার আব্দুর রাব নিস্তার, রেলওয়ে ট্রান্সপোর্ট আসফ আলী। কিন্তু 1947-এর সময় জন মাথাই ছিলেন এখানে। এডুকেশন অ্যান্ড আর্টস হচ্ছে সি রাজাগোপালাচারী, কমার্স হচ্ছে আই চুন্দ্রিগড়, হেলথ জি আলী খান, অ্যান্ড ল হচ্ছে জগিন্দর নাথ মন্ডল। তো এই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের। এটার মাধ্যমে আমরা ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কমপ্লিট করলাম। তো ঠিক আছে, এরপরে আমরা আরও সিরিজ চ্যাপ্টার নাম্বার 2 এরপরে যেটা রয়েছে সেটা আমরা এর পরের ভিডিওতে আনবো। তো ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর কোনো কোয়ারি থাকলে কমেন্টে লিখতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।